কেউ কি বলতে পারবে যে তারা ডিজার্ভ করে না? এটা ওদের প্রাপ্য। ওদের খেলোয়াড় বদল হয়েছে, সিস্টেমটা পাল্টায়নি। কতটুকু অভিজ্ঞ তারা হয়েছে, কতটুকু পরিপক্ক। এই দলটার কথা বলবেন, আপনি কিন্তু আলাদা করে কোনো স্টারের কথা বললেন না। এই ফুটবলটা যে একটা দল ভিত্তিক খেলা, স্পেনের সাথে অন্য দলগুলোর পার্থক্য ঠিক এতটাই। বিশাল ব্যাপার। গতকালের খেলায় যদি ওরা 3টা গোল দিত, এটা কিন্তু আশ্চর্যের কোনো ব্যাপার হতো না। তারাই যেন বেশি স্নায়ুর চাপে ভুগছে, স্পেন না। এক্সট্রা টাইমে এনজো ফার্নান্ডেজের লাল কার্ডটা। 16 বছর পর স্পেনের শিরোপা ও মেসির কান্না ভেজা বিদায় দিয়ে শেষ হলো এবারের বিশ্বকাপ। কেমন হলো পুরো আসর, কেমন হলো ফাইনাল, সেটা নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে হাজির আছেন ক্রীড়া লেখক ও ফুটবল বিশ্লেষক তৌহিদ ফিরোজ। তৌহিদ ভাই, স্টুডিওতে স্বাগত। অনেক ধন্যবাদ। স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন, 16 বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে। কেউ কি বলতে পারবে যে তারা ডিজার্ভ করে না? না, একদমই না। সত্যি কথা বলতে এটা ওদের প্রাপ্য। ওদের যে খেলা দেখলাম, ফ্রান্সের সাথে যে খেলা দেখেছি, যে ছন্দে তারা খেলেছে, সেই একই ছন্দে তারা ফাইনালটা খেলেছে এবং কোনো ধরনের স্নায়ুর চাপ ছিল বলে আমার মনে হয় না। এবং সত্যি কথা বলতে যখন প্রথম থেকে তারা শুরু করলো এই বিশ্বকাপ, কেপ ভার্ডের সাথে ওই ড্রটা করা ছাড়া তারা প্রতিটা খেলায় তাদের কিন্তু গ্রো করেছে, প্রত্যেক তাদের ম্যাচে। খেলা যে ধার, সেই ধারটা বেড়েছে এবং আত্মবিশ্বাসও দেখতে পেলাম কালকে মাঠে। সত্যি কথা বলতে এরকম এক পেশে ফাইনাল আমার স্মৃতিতে নেই এখন পর্যন্ত। তো এইটুক বলতে পারি আর কি। স্পেন 2010-এ যখন তারা বিশ্বকাপটা জিতলো, এরপরে কিন্তু 12 ইউরোটা জিতেছিল। তারপর একটা ছোট্ট ডিক্লাইন শুরু হয়েছিল। ওদের সেই ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় যারা ছিলেন, জাভি, ইনিয়েস্টা, বুস্কেটস, শাভি আলোনসো, সেস্ক ফ্যাব্রেগাস, জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন। একটা জিনিস তৌহিদ ভাই আমার যেটা চোখে পড়েছে, আমি জানি না আপনি অ্যাগ্রি করবেন কিনা, যে ওদের খেলোয়াড় বদল হয়েছে, সিস্টেমটা পাল্টায়নি। এবং স্পেন কিন্তু গত 5 বছরে ছেলে এবং মেয়ে বিভাগে 5 বছরে বিভিন্ন বয়স ভিত্তিক ক্যাটাগরিতে 15টা ট্রফি জিতেছে, জানতাম না আমি। ইন্টারন্যাশনাল ট্রফি। মানে এই বিল্ড আপটা কিন্তু অনেকদিন ধরে। ডেলা ফুয়েন্টেও কিন্তু বয়স ভিত্তিক দলের কোচ ছিলেন। ওকে কতটা কৃতিত্ব দিবেন? না, অবশ্যই বিশাল কৃতিত্ব। আর যেভাবে তারা যেভাবে খেলাটা অগ্রসর হয়েছে এই টুর্নামেন্টে, সত্যি কথা বলতে প্রথম দিকে কিন্তু কেউ স্পেনকে তারা কিন্তু গণার মধ্যে রাখেনি বা কেউ ধারণা করতে পারেনি যে এত দূর যাবে। কিন্তু যত দিন গেছে তত এটা প্রতীয়মান হয়েছে যে কতটুকু আত্মবিশ্বাসের সাথে তারা খেলে, কতটুকু অভিজ্ঞ তারা হয়েছে, কতটুকু পরিপক্ক। সবচেয়ে বড় কথা হচ্ছে পরিপক্ক কতটুকু। কারণ এই পর্যায়ে যখন আসবে, সেমিফাইনাল পর্যায়ে যখন পার হবে বা ওই পর্যায়ে খেলবে, তখন কিন্তু পরিপক্কতার বিষয়টা বিশালভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যেটা কিন্তু আর্জেন্টিনার কালকে অভাব ছিল। আমরা আর্জেন্টিনা নিয়ে কথা বলবো, তবে তার আগে স্পেনের কিছু পারফর্মারদের নিয়ে কথা না বললেই নয়। উনাই সিমন কালকে আমরা দেখলাম যে অলমোস্ট সুপার কিপারের রোলটা প্লে করেছেন। রড্রি, কুকুরেয়া, কুবার্সি বেস্ট ইয়াং প্লেয়ার হয়েছেন। তারপরও আপনি যখন স্পেন দলটার কথা বলবেন, আপনি কিন্তু আলাদা করে কোনো স্টারের কথা বললেন না, টিমের কথা বলেন। একদম একদম ঠিক। আমরা কিন্তু শুধু একজন ভিত্তিক দল না, পুরো দলটা কিন্তু একসাথে খেলেছে। তাদের মধ্যে যে সমঝোতা, তাদের মধ্যে যে বোঝাপড়া, সেটার একটা অনন্য দৃষ্টান্ত আমরা দেখলাম যে আসলে ফুটবলটা যে একটা দল ভিত্তিক খেলা এবং এটার যে সবাই মিলে খেলে এটার যে বিজয় অর্জন করতে হয় বা একটা ফলাফল আনতে হয়, সেটারই একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল গতকালের ফাইনাল। কারণ আর্জেন্টিনা যেহেতু পরে আমরা ব্যাপারটা পরে আসবো, অনেক দল কিন্তু একজন নির্ভর হয়ে যায়। তো স্পেনের ক্ষেত্রে দেখলাম যে পুরো দলটা খেললো। তবে একটা জিনিস যেটা আমার মনে হয়েছে, আর অন্য আপনি একমত হবেন কিনা, আর্জেন্টিনা না হয়ে যদি অন্য কোনো প্রতিপক্ষ হতো, আমরা ফ্রান্সের এগেইনস্ট স্পেনকে যেরকম দেখেছি, আই থিঙ্ক এতটা ইজি হতো স্পেনের জন্য। কারণ স্পেনের সাথে অন্য দলগুলোর পার্থক্য ঠিক এতটাই বিশাল ব্যাপার। হ্যাঁ, আপনি কি এটা একমত হবেন কিনা? তারা কিন্তু কালকে যে খেলা এবং তার আগের খেলায়ও একছত্র আধিপত্য যেটাকে বলা হয়, সেটা বিস্তার করে খেলেছে এখন। এবং ফ্রান্সের বিপক্ষেও কিন্তু তাই, সেটাই বলছি আমি, একদম একমত আমি। একছত্র আধিপত্য বিস্তার করে খেলেছে এবং গতকালের খেলায় যদি ওরা 3টা গোল দিত, এটা কিন্তু আশ্চর্যের কোনো ব্যাপার হতো না। কারণ 2-3টা গোল তারা কিন্তু মিস করেছে, তারা দিতে পারেনি। কারণ হচ্ছে গিয়ে কোনো ক্রমে বাইরে চলে গিয়েছে। আবার এমি মার্টিনেজ, হ্যাঁ, এবং
আর্জেন্টিনার যে গোলরক্ষক তিনি অনেকগুলা চমকপ্রদক রক্ষা করেছেন, যেটা হয়তো গোল হতেও পারতো। তো হ্যাঁ, স্পেন তাদের যে খেলা দেখিয়েছে এটা অন্যদের সাথে, অন্যদের তুলনায় এটা একদমই অন্যরকম। এমি মার্টিনেজ 11টা সেভ করেছেন, রেকর্ড হ্যাঁ, ফাইনালের আমি জন্য। 10টা পর্যন্ত শুনলাম, হয়তো 11টা করেছেন, রেকর্ড ফর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আর্জেন্টিনার দিকে একটু আসি। আর্জেন্টিনার দলটাকে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম, আসলে স্পেন ওদের যে মূল বলা যায় যে বলের সাপ্লাই লাইন সেটা কেটে দেওয়ার পর আসলে সব থেকে বড় তারকা লিওনেল মেসির কিছুই করার ছিল না। তারপরও মেসি চেষ্টা করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে যে আর্জেন্টিনা কালকে এক নম্বর কমপ্লেসেন্ট মনে হচ্ছে আপনার কাছে? না, এক নম্বর বিষয় হচ্ছে ওরা বেশ মাঠের মধ্যে তারা বেশ মনে হচ্ছিল তারা আগ্রাসী এবং খুব রেগে আছে কোনো কারণে। হ্যাঁ, কারণ তাদের খেলোয়াড়দের যে ভাবভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তার থেকে মনে হচ্ছে খুব রেগে আছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তারা কেন জানি রক্ষণাত্মক ভঙ্গিতে চলে গেল পরের দিকে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর মনে হচ্ছিল যে তারাই যেন বেশি স্নায়ুর চাপে ভুগছে, স্পেন না। তো এই জিনিসটা খুব দেখা গিয়েছে। আসলে সত্যি কথা বলতে এই জিনিসটা এতই একপেশে ছিল যে এক পর্যায়ে আমাদের সাথে যারা খেলা দেখছিলেন একজন বললেন যে এখানে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন যদি আরামবাগের সাথেও খেলতো তাহলে খেলাটা আরো ভালো হতো। তো এটা একটা উনি অত হাসি ঠাট্টার ছলে জিনিসটা বলেছেন, কিন্তু এটা থেকে কিন্তু বোঝা যায় যে মানুষের মধ্যে যে কি পরিমাণ একটা হতাশা ছিল আর্জেন্টিনার খেলা দেখার পরে, আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে। রাইট, আর্জেন্টিনার ফিরে আসার একটা সম্ভাবনা আমরা তো দেখেছি যে লাস্ট 15-20 মিনিট ওরা তৈরি করে, কিন্তু এক্সট্রা টাইমে এনজো ফার্নান্ডেজের লাল কার্ডটা আসলে ডিডন্ট হেল্প দ্য কজ। লাল কার্ড তাই ওয়ার্ল্ড কাপের ফাইনালে একটা লাল স্পেনের মতো একটা দলের বিপক্ষে 10 জন নিয়ে খেলা অসম্ভব। তারপরে যে নিয়ে গেছে অতিরিক্ত সময়, সেখানে প্রথম 15 মিনিট একটা তো হয়েছিল, গোলটা কোনো কারণে নাকচ হয়ে গেল। তারপরে আসলে আমরা ধরে নিয়েছিলাম গোল হবেই, এখান থেকে এইখানে গোল আটকানোর কোনো উপায় নেই, কারণ এটা তো বোঝাই যায়, এটা আমরা সবাই বুঝতেই পারছিলাম, যতই আমরা চাচ্ছিলাম যে না হোক এটা পেনাল্টিতে যাক, গোল হবেই, এটাই হচ্ছে গিয়ে একটা মানে এটাকে এড়ানোর কোনো উপায় নেই, অবশ্যম্ভাবী যেটা আর কি। তো সেইভাবে গোলটা হয়েছে। মেসি, ওকে নিয়ে তো কথা বলতেই হচ্ছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ, আর্জেন্টিনার জার্সিতে হয়তো আর কিছুদিন খেলবেন কিংবা খেলবেন না, এখন আমরা ডিসিশনটা জানি না। লিওনেল স্কালোনি বলে দিয়েছেন ডিসেম্বর পর্যন্ত তার চুক্তি আছে, এরপরে তিনি রিভিউ করবেন। আর্জেন্টিনা কি একটা প্যারাডাইম শিফটের মধ্যে দিয়ে যাবে সামনের 4 বছর? একদম বিশাল একটা পরিবর্তন আসবে এই দলের মধ্যে, কারণ মেসি বিহীন যে আর্জেন্টিনা, সেই দলটা তো অন্যরকম হবে। সেই দলের যে ধারটা, সেই দলের যে খেলার কৌশল অনেকটা পাল্টে যাবে। মেসি থাকা মানে হচ্ছে দলের অন্য ধরনের একটা অনুপ্রেরণা থাকা, দলের অন্য ধরনের একটা শক্তি কাজ করা, যেটা আমরা দেখেছি এই বিশ্বকাপে। কারণ মেসিকে মানে মেসি নির্ভর হয়ে তারা কিন্তু অনেকগুলো খেলা জিতেছে, তার সাপ্লাই দেওয়া বল বা তার দেওয়া বল বা তার করা গোল। সো হ্যাঁ, মেসি যখন থাকবে না তখন আর্জেন্টিনার দলটা অন্যরকম হয়ে যাবে, ঠিক যেমন ম্যারাডোনা যখন চলে গিয়েছিল তখন যখন আর্জেন্টিনার দলের যেই অবস্থা হয়েছিল। আর্জেন্টিনার দলে কিন্তু ম্যারাডোনার পরে ভালো ভালো খেলোয়াড় এসছে অনেক, আমরা জানি ক্রেসপো এসছে, তারপরে ভেরন ছিল, রিকেলমে এসছে, আয়ালা ছিল, এরকম অনেক খেলোয়াড় এসছে, কিন্তু ওই 86 প্রকার তারা কখনোই বিশ্বকাপে 36 বছর ওয়েট করতে হয়েছে, তারা তো ফাইনালে যেতে পারেনি। 90 তে ফাইনালে গিয়েছিল, ও তো ম্যারাডোনার সময়, ম্যারাডোনাই তো ছিল 86-90 ওই একই দলের সাথে জার্মানির বিপক্ষে, এরপর তো তারা আর যেতে পারেনি। সুতরাং আমি অবাক হব না যদি আর্জেন্টিনার এই অবস্থায় আবার হয়। আর্জেন্টিনাকে একটা ট্রফির জন্য 36 বছর অপেক্ষা করতে হয়েছিল, ম্যারাডোনা যাওয়ার পর সেটা ছিল 32 বছর, 90 থেকে 2022। এই ফেজটা কি এত লম্বা দেখছেন আপনি? পরবর্তী ফেজটা এটা যে বলা মুশকিল, কে কোন ধরনের খেলোয়াড় উঠে আসবে। যেমন স্পেনের কথা যদি বলে দিই, তাদের যে দলটা ছিল 2010-এ, সেরকম দল কিন্তু তাদের মাঝখানে ছিল না, এখন আবার সেই দলটা আছে। এই যে ইয়ামাল আছে, ইয়ামাল কিন্তু একদম মাত্র উঠতি খেলোয়াড়, 4 বছর পরে সে কিন্তু আরো তার খেলোয়াড় যে দক্ষতা সেটা বৃদ্ধি পাবে, সে একটা দুর্দান্ত খেলোয়াড়ে পরিণত হবে, যেটাকে বলা হয় বারুদ আর কি বাংলায়। সুতরাং সে যদি কোনো রকমের আহত না হয়, কোনো ধরনের চোট না পায়, তখন তো ওই স্পেন দলটা আরো বেশি শক্তিশালী হবে। সুতরাং আমার কেন জানি মনে এখানে একটা স্পেনের উত্থানের ব্যাপার আছে, আর্জেন্টিনার মনে হয় কিছুদিন
ওদের Decline এ থাকবে। পড়তির ব্যাপার থাকবে, কারণ তারা কিন্তু অনেকদিন মানে পৃথিবীর যে ফুটবলের যে ইতিহাস সেটা অনেকদিন তারা উপরের দিকেই ছিল। 2014-তে যদিও তারা ফাইনালে হেরেছে, তারা 22-এ জিতলো, এবার আবার ফাইনালে গেল। সুতরাং প্রায় 10-12 বছরের মতো তারা কিন্তু খেলছে, বেশ উপরের দিকে আছে, ম্যাচ তারা জেতে। এখন মনে হয় মেসি যখন চলে যাবে তখন কিছুটা পড়তে হবেই। তহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে সময় অসংখ্য দেওয়ার জন্য। ধন্যবাদ। টাইমস অফ বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজনে আজ এটুকুই। শিগগিরই দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।